নমস্কার, আমি ইমতিয়াজ। আজ আমরা মুঘল যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই আমাদের যেটি আসে সেটি হলো বাবরনামা। মূলত সেটি তুজুকি বাবরি বা বাবর নামে পরিচিত এবং স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি এটি যার জীবনী, আত্মজীবনী বিশেষ করে, সেটি হলো জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি সংক্ষেপে আমাদের ভারতের ইতিহাসে বাবর নামে পরিচিত হয়ে আছেন। তিনি জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত মূলত তার বিভিন্ন ইতিহাস এই গ্রন্থের মধ্যে আমরা স্থান পাচ্ছি, কিন্তু তার মৃত্যুর কয়েক বছর আগে মুহূর্ত পর্যন্ত আমরা এটা জানতে পারি। 1483 সালে তার যে জন্মগ্রহণ, তারপর ভারতের তার যে ক্ষমতা বিস্তার আমরা দেখতে পাচ্ছি। 4 বছর তিনি কিন্তু ক্ষমতায় ছিলেন। 1526 থেকে 1530-এর মধ্যে তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেছেন। ভারতের যে প্রাকৃতিক অবস্থা, তার যে প্রকৃতি কেমন, সবটাই কিন্তু তিনি তার গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু প্রথমে যেটা আমাদের খেয়াল রাখা দরকার সেটা হলো যে এই গ্রন্থটি মূলত চাকতাই তুর্কিতে লেখা হয়েছিল, যেটা ছিল তাদের মাতৃভাষা। কিন্তু এই গ্রন্থের সবথেকে যেটা একটা বড় একটা বিশেষত্ব সেটা হলো যে সাল এবং তারিখের উল্লেখ করা হয়েছে, যে কোন দিন কি ঘটেছে। আমরা যেমন ডায়েরি রচনা করি বা ডায়েরি যখন লিখি আমাদের জীবনের বিভিন্ন কথা, সেখানে যেমন আমরা প্রত্যেকটা দিনের একটা সময় এবং কাল এবং তার যে ডেটগুলো আমরা দিয়ে থাকি, সেরকম কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এবং একইভাবে দেখছি যে তিনি মুঘলদের যে খারাপ দিকগুলো বা মঙ্গলদের যে খারাপ দিক, সেগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। যেমনভাবে তিনি ভালো দিক রাখার চেষ্টা করেছেন, খারাপ দিকটাও নিয়ে আলোচনা করেছেন। এই মোগলদের সবথেকে একটা যেটা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে লুটপাট করা, এবং সেটা কিন্তু তার আত্মজীবনী থেকে আমরা জানতে পারছি। কিন্তু তিনি নিজেকে বলছেন খুব ন্যায়পরায়ণ এবং মার্জিত শাসক ছিলেন। একইভাবে আমরা দেখেছি তিনি যেমন চেঙ্গিস খান বা তৈমুলঙ্গের কথাও তিনি তার গ্রন্থের মধ্যে তুলে ধরেছেন। এবং আমরা আত্মজীবনী থেকে জানতে পারছি যে তিনি একজন ছেলের প্রতি খুব দুর্বল ছিলেন, আকৃষ্ট ছিলেন, তার প্রেমে পড়েছিলেন এবং তার নাম ছিল বাবুরি। সেটা কিন্তু আবার এটাও তিনি বলছেন যে মূলত একজন মর্দ, অর্থাৎ যিনি একজন পুরুষের পরিচয় তখনই যখন একজন পুরুষ আরেকজন পুরুষকে ভালোবাসতে পারবে বা প্রেমে পড়বে। তা এই ধরনের বিষয়গুলো আমরা জানি সেটা আসলে এক ধরনের মানসিক রোগ নাকি অন্য কোনো বিষয়। ঠিক এরকম আমরা দেখেছি, আমরা আলাউদ্দিন খলজির ক্ষেত্রে লক্ষ্য করেছি, আমরা মালিক কাফুরের ক্ষেত্রে লক্ষ্য করেছি, ঠিক একইভাবে বাবরের ক্ষেত্রেও ওটা আমরা লক্ষ্য করছি। এবং তিনি এই ঘটনাগুলো তিনি তার গ্রন্থে কিন্তু স্পষ্ট করে তুলে ধরেছেন। একইভাবে আমরা দেখছি যে 1526 সালে যে পানিপথের যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের তিনি ঘটনা এবং যে কাহিনী তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং আমরা একটা লক্ষ্য করছি যে বাবরনামাতে সেখানে রাজনীতি বা যুদ্ধের কথা বেশিভাবে স্থান পেয়েছে, কারণ যেভাবে তিনি তার নিজের পিতৃভূমি ছেড়ে ভারতের দিকে ধাওয়া করছেন, ভারতে আক্রমণ করছেন এবং ভারতের দিকে আসছেন, স্বাভাবিকভাবেই তার জীবনের উত্থান পতন ঘটেছে। রাজনীতি একটা বড় অংশ তার জায়গা কিন্তু নিয়েছে। এই বিষয়গুলো তিনি কিন্তু স্পষ্ট করে তুলে ধরছেন তার এই বাবরনামা গ্রন্থে বা তুজুকি বাবরি গ্রন্থে। এবং তিনি এটাও বলছেন যে তিনি যখন ভারতে আসছেন, যখন 1526 সাল চলছে, যদি এদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকতো তাহলে কখনোই কিন্তু রাজ্যগুলো জয় করা সম্ভব হতো না। কারণ ভারতে এই সময় শুধুমাত্র হিন্দুরা ক্ষমতায় রয়েছে বা মুসলিমরা ক্ষমতায় রয়েছে তাই নয়, এখানে হিন্দু এবং মুসলমান এরা উভয়ই কিন্তু নিজেদের রাজ্যগুলোকে শাসন করছে। 5জন রাজ্যকে আমরা দেখছি যারা কিন্তু সাধারণত মুসলিম শাসক ছিল, আর দুটো আমরা হিন্দু শাসকের কথাও তিনি কিন্তু তার গ্রন্থে তুলে ধরেছেন, যাদের মধ্যে অন্যতম হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের শাসক কৃষ্ণদেব রায়। অর্থাৎ এই যে 7জন শাসকের কথা তিনি তার গ্রন্থকে স্থান দিয়েছেন, সেটা তিনি কিন্তু এটাও উল্লেখ করছেন যে এরা একে অপরের সঙ্গে নিজেদের যুদ্ধ করছে, তা আমার সঙ্গে কি যুদ্ধ এরা করবে। অর্থাৎ এরা যদি একত্রিত হয়ে আমার বিরুদ্ধে লড়তো তাহলে কিন্তু আমি কখনোই হয়তো, বিশেষ করে আমি বলতে এখানে বাবরকে বোঝানো হচ্ছে, আমি কখনোই হয়তো ভারতের দিকে তাকাতেও পারতাম না বা ভারতে এসে আমি কিন্তু আমার সাম্রাজ্য স্থাপন করতে পারতাম না। অর্থাৎ এখানে নিজেদের মধ্যে কিন্তু একটা ঐক্যবদ্ধতা কিন্তু ছিল না, জাতীয়তা বোধ বা জাতীয়তাবাদ এগুলো কিন্তু তখনও অবধি কিন্তু সেখানে গড়ে ওঠেনি। একইভাবে এখানকার সৌন্দর্য বাবরের পছন্দ হয়নি। তিনি বারবার এই জন্যই কিন্তু ফারগানা রাজ্যের কথা তিনি তুলে ধরছেন বাবরনামাতে, যে ফারগানা রাজ্যের যে সৌন্দর্য আর ভারতের সৌন্দর্য কিছুই না। পরের দিকে আমরা দেখছি যে এখানকার যে সমাজ পরিচিতি সম্পর্কে তিনি বলছেন যে মানুষরা কর দেওয়া পছন্দ করে না, এরা সুযোগ পেলেই নাকি বিদ্রোহ করে। অর্থাৎ ভারতের এই মানুষের বা মানুষ সমাজের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিদ্রোহ করা। এবং একইভাবেই ওনাদের যে এখানকার মানুষদের যে আমরা পোশাক পরিধানের যদি কথা বলি, তাহলে বস্ত্র পরিধান করে এরা অবশ্যই,
কিন্তু যারা নিম্নবর্গ রয়েছে তারা প্রায় উলঙ্গ হয়ে থাকে। পুরুষরা সাধারণত লাঙ্গুট পরছে আর মহিলারা পরছে লাং। তাহলে এই ধরনের আমরা পোশাক পরিচ্ছদের কথাগুলো কিন্তু তার লেখা থেকে আমরা জানতে পারছি। এবং প্রচুর পরিমাণে এখানে কারিগর পাওয়া যেত। যে কারিগর ছিল বংশানুক্রমিক পেশাকে অনুসরণ করছে, অর্থাৎ যার বাবা কারিগর সে নিজেও কারিগর, তার পরের পুরুষও কিন্তু কারিগরের কাজ কিন্তু করছে। এবং ভারতের যে ফল এবং ফুল তার একটা বড় বিস্তারিত তথ্য বা বর্ণনা তিনি তার গ্রন্থে দিয়েছেন। এখানে যে তরমুজ পাওয়া যায় সে তার কথা তিনি বলেছেন, এবং ফারগানা যে তরমুজ পাওয়া যায় তার কথাও তিনি উল্লেখ করছেন যে এখানকার তরমুজ কিন্তু খুব একটা তার ভালো নয়, ভালো লাগছে না তার। এই আক্ষেপগুলো তিনি কিন্তু করেছেন। এবং পাশাপাশি আমরা দেখছি তিনি এটাও বলছেন যে ভারত এমন একটা জায়গা যেখানে 1 বা 1.5 দিন, অর্থাৎ একদিনের কম সময় হতে পারে বা একদিনের মাত্র 2 দিন হতে পারে, এখানে একটা শহর যেমন তাড়াতাড়ি গড়ে উঠছে ঠিক একইভাবে শহর কিন্তু জনশূন্য হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো তিনি তুলে ধরছেন। পাশাপাশি তার বাবা ওমর শেখ মির্জা যিনি ছিলেন তার কথাও তিনি কিন্তু তুলে ধরেছেন। বাবার যে বাবর তার নিজের যে দুর্বলতাগুলো ছিল, তার নিজের যে ত্রুটিগুলো ছিল, সেগুলো তিনি কিন্তু তুলে ধরতে ভুল করেননি। একইভাবে আমরা দেখব আগ্রাতে যে হিন্দু রীতিতে যে রাজপ্রাসাদ বা উদ্যান বানিয়েছিলেন সেটা তার পছন্দ হয়নি। অর্থাৎ এক কথায় বলতে গেলে বাবর কিন্তু নিজেকে কখনোই কিন্তু মনে প্রাণে তিনি একজন ভারতের বাসিন্দা হিসাবে মেনে নিতে পারছেন না। যেটা আমরা পরের দিকে আকবরের ক্ষেত্রে দেখব, শাহজাহানের ক্ষেত্রে দেখব, বা অন্যান্য শাসকদের ক্ষেত্রে দেখছি, সেটা কিন্তু বাবরের ক্ষেত্রে হচ্ছে না। কারণ বিষয় হচ্ছে বাবরের জন্ম তো ভারতে হচ্ছে না, ভারতের পরিবেশের মধ্যে হচ্ছে না, তার বেড়ে ওঠা, তার যৌবনকালটা বা তার শৈশবকালটা তো ভারতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত নয়, যার জন্য এই বিষয়গুলো তিনি খাপ খাওয়াতে বা নিজেকে অভিযোজন করতে পারছেন না। কিন্তু পরের দিকে আমরা আকবর বলি, শাহজাহান বলি, ঔরঙ্গজেব বলি, তাদের এই প্রবলেমটা হবে না। কারণ হচ্ছে তারা ভারতের মধ্যে তারা বেড়ে উঠছেন, ভারতে তাদের জন্ম হয়েছে, যার জন্য এই প্রবলেমটা তাদেরকে ফেস করতে কিন্তু হচ্ছে না। আমাদের পরবর্তী যে উপাদান সেটা হলো হুমায়ুন নামা। এই হুমায়ুন নামা যিনি লিখছেন তিনি একজন মহিলা ঐতিহাসিক। এবং স্বাভাবিকভাবেই আমরা মধ্যযুগে, সমগ্র মধ্যযুগের যদি আমরা একটু নজর রাখি তাহলে দেখব যে একমাত্র মহিলা ঐতিহাসিক, একমাত্র মহিলা যে বিভিন্ন রকম মহিলার মধ্য থেকে যিনি শিক্ষিতা হিসাবে চিহ্নিত রয়েছেন তিনি হচ্ছেন এই গুলবদন বেগম। আরেকটা তথ্য না দিলেই নয়, এই গুলবদন বেগমের যিনি হাজব্যান্ড ছিলেন, যিনি তার স্বামী যিনি ছিলেন, তিনি কিন্তু নিরক্ষর ছিলেন, এটা কিন্তু জেনে রাখতে হবে। আমাদের পরবর্তী যেটা বিষয় হুমায়ুন নামা সম্পর্কে, এই হুমায়ুন নামা হচ্ছেন বাবরের কন্যা এবং ওনার জন্ম হচ্ছে 1523-এর দিকে, যদিও তখনও কিন্তু বাবর কিন্তু ভারতে কিন্তু আসেননি। এবার আমরা দেখছি এই হুমায়ুন নামা কেন লেখা হচ্ছে, কারণ হুমায়ুনের পুত্র হচ্ছেন আকবর, এবং আকবর কিন্তু গুলবদন বেগমকে পেট্রোনাইজ পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। 1557 দিকে তিনি আগ্রাতে কিন্তু চলে আসছেন। এবং পরের দিকে আমরা দেখছি যে আকবর বলছেন এই গুলবদন বেগমকে যে বাবার জন্য কোনো একটা রচনা বা জীবনী লেখার প্রয়োজন আছে। এই জন্য আমরা দেখছি যে শেষ পর্যন্ত একধারে গুলবদন বেগম তার ভাই সম্পর্কে লিখছেন, মানে হুমায়ুন তার তো তার বৌমাত্র ভাই, কিন্তু আমরা দেখছি যে তিনি ভাই সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরার জন্য এই হুমায়ুন নামা রচনা করবেন। কিন্তু সেখানে হুমায়ুন সম্পর্কে যে তথ্য থাকবে তাই নয়, সেই সময়কার যে হারেম সম্পর্কে, সেই সময়কার যে মহিলাদের সম্পর্কে, হারেমের অন্তর্গত মহিলারা কিভাবে জীবন কাটাচ্ছে, এই ধরনের বিষয় তথ্য কিন্তু আমরা পাবো। সেইখান থেকে আমরা জানতে পারছি যে হুমায়ুন চরিত্রটা কেমন ছিল এবং সেই সময়কার যে মহিলাদের অবস্থান এবং তাদের যে বিভিন্ন পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো, এটা আমরা জানতে পারছি। আরেকটা যেটা বিষয়, এই 1575 সালে মক্কায় হজ করার জন্য যাত্রা করেছিলেন গুলবদন বেগম, এবং যে দলটাকে পাঠানো হয়েছিল মক্কায় হজ করার জন্য তাদের নেতৃত্ব দিচ্ছেন এই গুলবদন বেগম। এবং শেষ পর্যন্ত 1582 সাল, প্রায় 7 বছর পর তারা ভারতে ফিরছেন। আজকে হজ করতে যাওয়া খুবই সহজ বিষয়, মাত্র হয়তো আমরা দেখছি 1 বছরেই যাচ্ছে, 1 বছরেই আসছে, খুব বেশি হলে 2 মাস লাগে, অর্থাৎ সম্পূর্ণ প্রসেসটাকে সম্পূর্ণ করার জন্য। কিন্তু আজ থেকে এই যে আমরা 500 বছর আগে কথা বলছি, তখন কিন্তু একটা 7টা বছর কিন্তু লেগে যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে আমরা দেখছি যে 1587 সালে আকবরের নির্দেশে এই হুমায়ুনের জন্য কিন্তু লেখা কিন্তু শুরু হয়েছিল, এবং এটা অবশ্যই লেখা কিন্তু ফার্সি ভাষায় হয়েছিল। কেন ফার্সি ভাষা? আমরা বারবার বলেছি সুলতানি যুগে এবং মুঘল যুগে রাজভাষা বা কোর ল্যাঙ্গুয়েজ হলো ফার্সি, এবং সেটা 1837 পর্যন্ত কিন্তু ফার্সিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ব্রিটিশ এবং ব্রিটেনরা যখন ভারতে আসছে তারপর কিন্তু তারা ইংরেজিটাকে চালু করছে, তার আগে কিন্তু ফার্সি ভাষাতেই সব কিছু হচ্ছিল। 1800 সালের দিকেও ফার্সি হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু এই বিষয়গুলো আমাদের একটু হলেও জানতে হচ্ছে। এবার আমি আগে যেটা বলেছি যে মোগল হারেমের সম্পর্কে আমরা মেয়েদের কথাও জানতে পারছি, যে তারা যে শিক্ষার যে সুযোগ পেতেন, ঘোড়ায় চড়তে পারতেন, প্রয়োজনে তারা অস্ত্র ধরতেও যে পিছপা হতেন না, সেগুলো কিন্তু তিনি উল্লেখ করেছেন বা উল্লেখ করতে কিন্তু ভুল করছেন না। আরেকটা যেটা বিষয়
যে হুমায়ুননামাতে যেটা উল্লেখ রয়েছে যে হুমায়ুনের যে কীভাবে মৃত্যু থেকে বেঁচে ফেরা এবং অপরদিকে বাবরের মৃত্যু হয়ে যাওয়া, এটা একটা রহস্যময় জিনিস এবং অবশ্যই এটা পারস্য বা ইরানের একটা রহস্যময় একটা আবৃত্ত, যেটা এখানেও কিন্তু আমরা ছাপ ফেলছে। কিভাবে সেটা উল্লেখ করা আছে যে আল্লাহর কাছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে বাবর যে তার প্রাণ নিয়ে ফেলুক, কিন্তু তার পুত্র হুমায়ুনকে যেন সুস্থ করে ফেলে। এবং স্বাভাবিকভাবেই 4 দিন পর হুমায়ুন সুস্থ হয়ে উঠছেন, কিন্তু বাবর অল্প দিনের মধ্যেই তিনি অসুস্থ হয়ে মৃত্যু হচ্ছে। এই ধরনের যে কল্পকাহিনী কতটা সত্য, কতটা মিথ্যা, নাকি এগুলো রহস্য, এই ধরনের বিষয়গুলো আমরা তুলে দেখতে পাচ্ছি। অপরদিকে আমরা দেখছি যে 1603-এর দিকে ফেব্রুয়ারি মাসে গুলবদন বেগমের শেষ পর্যন্ত মৃত্যু হলো। 80 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পর তার যে শবাধার, অর্থাৎ যে কোনো পুরুষ বা মহিলা যখন মৃত্যু হয় মুসলমান সমাজে, তাদেরকে যেভাবে নিয়ে যাওয়া হয়, সেই নিয়ে যাওয়া কাঁধে যে বহন করা ব্যাপারটা আকবর কিন্তু করেছেন। যে 4 জন ব্যক্তি তার শবদাহকে যখন নিয়ে যাচ্ছেন, সেই 4 জনের মধ্যে একজন হচ্ছেন আকবর। অর্থাৎ এক কথায় বলা যেতেই পারে যে এটা একটা অবশ্যই গুলবদন বেগম ভাগ্যবান, কারণ সেই সময় ভারতের মহান সম্রাট বা আমাদের এই মুহূর্তে আমরা যাকে জাতীয় সম্রাট হিসেবে দেখা হয়, তিনি কিন্তু তাকে বহন করছেন। অর্থাৎ এটা একটা উদারতার একটা অর্থ কিন্তু প্রদান কিন্তু করছে। পরের দিকে আমাদের বিষয় হচ্ছে আবুল ফজল। হয়তো আবুল ফজলকে না পড়লে হয়তো মুঘল যুগ জানা সম্ভব নয়, হয়তো মনে হচ্ছে। আবুল ফজলকে না জানলে হয়তো আকবরকে আমরা ঠিকঠাকভাবে চিনতে পারবো না, জানতে পারবো না। ঠিক এই আবুল ফজলের জন্ম হয়েছিল 1551 খ্রিস্টাব্দে। স্বাভাবিকভাবে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আবুল ফজল কিন্তু আকবরের থেকে কিন্তু বয়সে ছোট, কারণ যেখানে আকবরের জন্ম হয়েছিল 1542 সালে, তাহলে এখানে জন্ম হচ্ছে 1551 সালে। আগ্রাতে তার জন্ম হয়েছিল এবং আমরা দেখছি তার বাবা হচ্ছেন শেখ মোবারক আর তার ভাই হচ্ছেন ফৌজি, একজন কবিও ছিলেন। এই আবুল ফজল এবং ফৌজি তারা আকবরের দরবারে এসে পৌঁছাচ্ছেন 1574 সালে এবং 1585 সালের দিকে আবুল ফজলকে 1000 ঘোড়ার একটা মনসবদারও কিন্তু প্রদান করা হয়েছে এবং মনসবের যিনি অধিকারী তাকে আমরা বলছি মনসবদার। স্বাভাবিক আমরা দেখছি যে মনসবদার বিষয়টা কিন্তু মধ্য এশিয়া থেকে কিন্তু আগত হয়েছে এবং এখানে কিভাবে সেটি একটা প্রশাসনিক বিষয়ের সঙ্গে যুক্ত হচ্ছে এবং সামরিক এবং বেসামরিক দুটির সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু যুক্ত কিন্তু হয়েছে। পরের দিকে কিন্তু তাকে 5000ই মনসবদার কিন্তু দেওয়া হয়েছিল এবং এক্ষেত্রে আমাদের দুটি গ্রন্থ না বললেই নয়, সেটা হচ্ছে আইনে আকবরী এবং আকবরনামা। এই আকবরনামা 3 খণ্ডে রচিত হয়েছিল। আকবরের শাসনকাল এবং তার পূর্বপুরুষদের ইতিহাস আমরা জানতে পারছি। আকবরের রাজত্বকালে 46 বছরের ইতিহাস 1602 সাল পর্যন্ত এখানে লেখা হয়েছিল এবং আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আইনে আকবরী নামে যে আকবরের যে সাম্রাজ্যের একটা যে প্রশাসনিক যে প্রতিবেদন, এটা কিন্তু এই গ্রন্থে সংযোজন করা হয়েছিল এবং আইনে আকবরী গ্রন্থ থেকে লেখকের যে জীবন এবং পূর্বপুরুষদের একটা বর্ণনা কিন্তু এই গ্রন্থে কিন্তু পাওয়া যায়। আরও বেশ কিছু লেখা রয়েছে, বিশেষ করে রাকাইতি আবুল ফজল। এটা মূলত এখান থেকে আমরা মুরাদ, দানিয়াল, আকবর, মারিয়ম, মাকানি এবং সেলিম, বিশেষ করে পরবর্তীকালে জাহাঙ্গীর এবং আকবরের যে রানী, কন্যাগণ, পিতা, মাতা, ভাতৃগণ, এদের সম্পর্কে বিভিন্ন যে ব্যক্তিবর্গকে যে লেখা যেগুলো হয়েছে আবুল ফজল, সেই পত্রাবলীগুলোকে মানে একে অপরকে যেটা লিখছে সেগুলোকে তারা সংকলন করছেন। আরেকটা যেটা লেখা সেটা হচ্ছে ইনসা ই আবুল ফজল বা মক্তবাত ই আল্লামি। এটাও কিন্তু আবুল ফজল কর্তৃক লিখিত সরকারি প্রতিবেদনের সংগ্রহ। সরকারকে যে প্রতিবেদনগুলো লেখা হয়েছিল তার সংগ্রহ হচ্ছে এই গ্রন্থগুলো। তাহলে মূলত আমাদের 4টি গ্রন্থ থেকে আমরা সমকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং কি সম্রাট সম্পর্কে আমরা জানতে পারছি। পরবর্তী গ্রন্থ আব্দুল কাদের বদায়ুনী। আব্দুল কাদের বদায়ুনী প্রথম দিকে কিন্তু সম্পর্ক ভালো ছিল আকবরের সঙ্গে বা আকবরকে পছন্দ করতেন, কিন্তু পরের দিকে এমন ঘটনা ঘটছে যার জন্য আকবরের প্রতি তিনি বিরক্ত হচ্ছেন। 1550 সালে রাজস্থানের কোটায় জন্ম হয়েছিল এবং তিনি একজন গোঁড়া মুসলিম হিসাবেই চিহ্নিত রয়েছেন। আগ্রাদের শেখ মোবারক অর্থাৎ আবুল ফজলের পিতার কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং বাদায়নি প্রথমে কিন্তু খান অভিজাত ব্যক্তির কাছ থেকে চাকরি গ্রহণ করছেন। 1574 সালে তিনি আগ্রা আসেন এবং আকবরের দরবারে উপস্থিত কিন্তু হয়েছিলেন। প্রথম দিকে তিনি কিন্তু তাকে মনসুবদারি দিতে চাওয়া হলে তিনি কিন্তু অস্বীকার করেছিলেন, আর যার দরুন তাকে বুধবারের যে প্রার্থনায় ইমাম পদ দেওয়া হয়েছিল এবং তার জন্য 1000 বিঘা তাকে জমি দেওয়া হচ্ছে, যে জমি থেকে কোনো রকম কর কিন্তু আদায় করা হবে না বা দরকার পড়বে না। এবং সম্রাট আকবর বেশ কিছু হিন্দু ধর্মশাস্ত্র তিনি কিন্তু এই বদায়নীকে দিয়ে তিনি ট্রান্সলেট করাচ্ছেন, বিশেষ করে 32 সিংহাসন, মহাভারত যেটা রজম নামে পরিচিত পরবর্তীকালে ফার্সি ভাষায়, এবং রামায়ণ ফার্সি অনুবাদ করা হয়েছিল। কিন্তু বাদায়নী নিজের যে গ্রন্থটা লিখছেন তার নিজস্ব গ্রন্থ, সেটা হচ্ছে মুনতাখাব উল তাবারিক এবং এই গ্রন্থটি মূলত আমরা দেখছি 3টি খণ্ডে বিভক্ত রয়েছে, কিন্তু তৃতীয় যে খণ্ডটা সেটাকে বলা হচ্ছে তাজকিরা বলা হচ্ছে এবং তৃতীয় খণ্ডে আকবরের দরবারে যে অভিজাত বা হিন্দু কবিরাজদের যে বাদ দিয়েছেন এবং বাদায়নী
এতটাই ধর্মীয় গোঁড়ামিতে বিশ্বাস ছিলেন যে যুক্তিবাদী কোনো কিছু তিনি বিশ্বাস করতেন না, অর্থাৎ যুক্তিকে তিনি কিন্তু পাত্তাই দিচ্ছেন না। পরবর্তী আমাদের ঐতিহাসিক হলো নিজামুদ্দিন আহমদ। এই নিজামুদ্দিন আহমদ তিনি প্রথমে আকবরের অধীনে দেওয়ানি হুজুর পদে ছিলেন। 29 বছর বয়সে তিনি গুজরাটে দেওয়ান হয়েছিলেন এবং পরের দিকে আমরা দেখছি 1589 সালে তাকে দরবারে ডাকা হয়েছিল। তাহলে বাকিদেরকে আমরা দেখছি আবুল ফজল ফৌজি এবং আব্দুল কাদির বাদায়নি যেখানে 1574 ডাকা হয়, নিজামুদ্দিন আহমদকে ডাকা হচ্ছে 1589 সালে এবং তাকে দেওয়া হচ্ছে উত্তর ভারতের খালিসা জমি, মানে যেগুলো সরকারের খাস জমিতে পরিণত রয়েছে সেরকম জমি। 1592 সালে তিনি সাম্রাজ্যের বক্সি পদে উন্নীত হয়েছিলেন এবং 1594 সালের দিকে তিনি লাহোরে তিনি আবার তার কিন্তু মৃত্যু হচ্ছে। এই মৃত্যুটা কিন্তু একটা অস্বাভাবিক এবং হঠাৎ মৃত্যু হচ্ছে, যা কিন্তু আবুল ফজলকে অনেকটাই কিন্তু দুঃখ প্রকাশ করতে দেখা গিয়েছিল। ইনি যে গ্রন্থটা লিখছেন সেই গ্রন্থটার নাম হচ্ছে তবাকতি আকবরী, অর্থাৎ আকবরের পরিচয় সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো। 1186 থেকে 87 থেকে এই গ্রন্থটা শুরু হচ্ছে এবং আকবরের সাম্রাজ্য সীমানার বর্ণনা দিয়ে শেষ হয়েছিল। এই যে লেখক যিনি রয়েছেন তার খুব ইচ্ছা ছিল যে আকবরের সময়কালে যতগুলো শহর রয়েছে, এই 3200 শহর ছোট শহর এবং 120টা যে বড় শহর, এই শহর সম্পর্কে তিনি একটা গ্রন্থ তিনি লিখবেন। কিন্তু আমরা দেখছি যে তার আগেই কিন্তু তার মৃত্যু হয়েছে, যা এই লেখে ওঠা বা তার পক্ষে এই ধরনের তথ্য দেওয়া সম্ভব কিন্তু হলো না। কিন্তু তিনি তার তবাকতি আকবরী গ্রন্থে 9টি এলাকার ইতিহাস তিনি উল্লেখ করেছেন, 9টি অঞ্চল। আর সেই অঞ্চলগুলো কী কী? দিল্লি, দাক্ষিণাত্য গুজরাট, বাংলা, মালব, জৌনপুর এবং সিন্ধু, কাশ্মীর এবং মুলতান, এইগুলো তিনি উল্লেখ কিন্তু তিনি করতে ভুলেননি, কারণ এই অঞ্চলগুলো যথেষ্টভাবে কিন্তু সাম্রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত রয়েছে। পরবর্তী আমাদের ইতিহাস হলো জাহাঙ্গীরনামা। জাহাঙ্গীরনামা আত্মজীবনীমূলক গ্রন্থ, লিখছেন তুজুকি জাহাঙ্গীরি। প্রশ্ন হতে পারে যে মুঘল যুগের কোন দুই সম্রাট তাদের নিজের আত্মজীবনী লিখছেন? তাহলে উত্তর হবে বাবর আর একজন হবে জাহাঙ্গীর, কারণ আমরা বাকিদেরকে হুমায়ুন, আকবর বা শাহজাহান, ঔরঙ্গজেব কাউকে কিন্তু দেখছি না। তাহলে সেক্ষেত্রে জাহাঙ্গীর হচ্ছেন আরেকজন সম্রাট যিনি নিজের আত্মজীবনী লিখছেন। কিন্তু বিষয়টা হচ্ছে 22 বছর তিনি রাজত্ব করেছেন, যার মধ্যে 17 বছর ইতিহাসে লিপিবদ্ধ করলেন। কিন্তু আমরা দেখছি পরের দিকে অসুস্থতার জন্য গ্রন্থটি তিনি সম্পূর্ণ করতে পারলেন না এবং সেটা দায়িত্বটা হলো কাকে? মুতামত খানকে। কিন্তু এই মুতামত খানও তিনি তার নিজের দায়িত্ব পালন করলেন না, 19 বছরের প্রথম দিকে লিপিবদ্ধ করলেন এবং তিনি নিজের দায়িত্ব পালন না করে তিনি নিজের অন্য গ্রন্থ লিখতে শুরু করলেন, যার নাম হচ্ছে ইকবালনামা। এবং আবার দেখছি মোহাম্মদ হাদি যিনি রয়েছেন তিনিও কিন্তু একটা গ্রন্থ লিখছেন যার নাম হচ্ছে ওকাইতি জাহাঙ্গীরি। এবং জাহাঙ্গীর বলছেন যে ভারতীয় ফল ফুল বিশেষ করে আম, যেটাকে বলা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ফল। যেমনভাবে বাবর বলছেন যে তরমুজ তার খুব ভালো লাগে খেতে, ঠিক একইভাবে জাহাঙ্গীরও তিনি উল্লেখ করছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ফল হচ্ছে আম। আমরা পরের দিকে দেখছি যে যে একটা ন্যায় শিকল, যেটা কিন্তু আমরা ইলতুৎমিশের ক্ষেত্রেও দেখেছিলাম। এই যে ন্যায় শিকলের ব্যাপারটা, যেটা সোনার শিকল ছিল, যেটা আগ্রা দুর্গের শাহপুরুষের সামনে মাটির পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছিল, সেখানে এটা সাধারণত কোনো সাধারণ ব্যক্তি তার ন্যায় যে দরকার বা তার যে জাস্টিস দরকার সেটা কিন্তু বোঝা যাবে তিনি যখন এই শিকল ধরে টানবেন, তাহলে এটা কিন্তু তিনি বুঝতে পারবেন যে তার ন্যায় দরকার। জাহাঙ্গীর আত্মজীবনীতে 1611 পর্যন্ত আমরা কোথাও পাচ্ছি না যে নূরজাহানের সঙ্গে তার বিবাহ হচ্ছে, কিন্তু পরের দিকে এই তথ্য আমরা নূরজাহানের লেখাতে আত্মজীবনীতে কিন্তু পেয়েছিলাম। পরবর্তী আরেকটা গ্রন্থ যেটা আমরা দেখছি সেটা হচ্ছে পাতশাহনামা। এই পাতশাহনামা কিন্তু শাহজাহানের সময়কালে লেখা হয়েছিল, কিন্তু একজন নয়, দুইজন নয়, টোটাল 3 জন মিলে লিখছেন, যার মধ্যে প্রথম ছিলেন মোহাম্মদ আমিন কাজভিনি। সরকারিভাবে ইতিহাস রচনা করছেন, প্রথম 10 বছর ইতিহাস আমরা পাচ্ছি, যদিও সেটা কিন্তু আমরা দুটো ধরনের ক্যালেন্ডার আমরা জানি, একটা চন্দ্র আর একটা সূর্য, কিন্তু এটা লেখা হয়েছিল চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী। চান্দ্র বছরের বিবরণে লেখা হয়েছিল। 1636 সালের দিকে এটা সমাপ্ত হচ্ছে। দ্বিতীয় যিনি লিখতে শুরু করলেন তিনি হচ্ছেন, আমরা দেখছি তিনি হচ্ছেন আব্দুল কাদির লাহোরিকে আমরা দেখছি, এবং তৃতীয় যিনি লিখতে শুরু করছেন তিনি হচ্ছেন এই লাহোরির ছাত্র, তিনি হচ্ছেন মোহাম্মদ ওয়ারিস। এই ওয়ারিস কিন্তু তিনি পরের দিকটা কিন্তু লিখতে কিন্তু শেষ করছেন। অর্থাৎ এই পাতশাহনামা গ্রন্থটা কিন্তু আমরা একজন নয়, আমরা 3 জনকে মিলে কিন্তু লিখতে দেখছি। পরের দিকে যেটা গ্রন্থ সেটা হচ্ছে ঐতিহাসিক আমরা সুজন রায় ভান্ডারীকে পাচ্ছি, মূলত ঔরঙ্গজেবের সময়কালে লেখা হয়েছিল খুলাসুত উত্তাবাদী গ্রন্থটি, এবং সেখানে আমরা হুন্ডি ব্যবস্থা বা বিমা প্রণালী কথা, এবং ইনি হচ্ছেন স্বাভাবিকভাবেই ঔরঙ্গজেবের সমকালীন সময়ের লেখক, এবং ইনি পাঞ্জাবের পাতিয়ালা যে জায়গা রয়েছে সেখানকার বাসিন্দা ছিলেন। মোহাম্মদ কাজিম সিরাজি ইনি লিখছেন আলমগীরনামা। এটা প্রথম 10 বছর ইতিহাস আমরা পাই ঔরঙ্গজেব সম্পর্কে। পরের দিকে গ্রন্থগুলো কিন্তু বাদ দেওয়া হচ্ছে আর লিখতে কিন্তু দেওয়া হচ্ছে না, ওনাকে কিন্তু রাজকীয় ঐতিহাসিক হিসাবে দেখা হচ্ছে।
পরবর্তী গ্রন্থ কাফি খান, ইনি লিখছেন মুন্তাখাবুল লুবাব বা তারিখি কাফি খান, এটা ফার্সি ভাষায় লেখা হয়েছিল এবং তার সম্পূর্ণ নাম ছিল মোহাম্মদ হাসিম আলী খান। ঈশ্বরদাস নাগর, ইনিও লিখছেন ফার্সি ভাষায় ফুতুহাতি আলমগীরি, ইনি একজন হিন্দু ঐতিহাসিক এবং আরেকজন আমরা পাবো ঐতিহাসিক হিন্দু, তিনি হচ্ছেন ভীমসেন। এই দুজনের নাম আমাদের জানতে হবে। ফুতুহাতি আলমগীরি যেখানে কিন্তু ঔরঙ্গজেবের যে বিজয় কাহিনী লিপিবদ্ধ হয়েছে এবং এখান থেকে মূলত আমরা রাজস্থানের ইতিহাস জানতে পারছি। সাকি মুস্তাহিদ খান, তিনি লিখছেন মাসিরি আলমগীরি এবং এই গ্রন্থটিকে সাকি মুস্তাহিদ খান লেখা এই গ্রন্থটিকে ঔরঙ্গজেবের আধা সরকারি ইতিহাস এবং স্যার যদুনাথ সরকারকে মুঘল যুগের গ্যাজেট বলে অভিহিত করেছেন। আবুল ফজল মামুরি, ইনি লিখছেন তারিখে ঔরঙ্গজেব এবং ভীমসেন, ইনি ফার্সি ভাষায় লিখছেন নুকসা ই দিলখুশা, যেখান থেকে আমরা দক্ষিণ ভারতের ইতিহাস কিন্তু জানতে পারবো। এছাড়াও মুঘল যুগে বেশ কিছু আধুনিক ঐতিহাসিকদের লেখা গ্রন্থ আছে, যেমন বিশেষ করে তার আর্ট অ্যান্ড আর্কিটেকচার সম্পর্কে বা পেন্টিং সম্পর্কে সোমপ্রকাশের লেখা মুঘল পেন্টার্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস, বা পার্সি ব্রাউনের ইন্ডিয়ান পেন্টিং আন্ডার দ্য মুঘল। মোরল্যান্ড অনেকগুলি গ্রন্থ লিখেছেন মুঘল যুগ সম্পর্কে, যেমন আমরা জানি যে ইন্ডিয়া অ্যাট দ্য ডেথ অফ আকবর, অ্যাগ্রিডিয়ান সিস্টেম অফ মুসলিম ইন্ডিয়া, তারপর যেমন ফ্রম আকবর টু আওরঙ্গজেব, এই গ্রন্থগুলো তিনি লিখছেন। এছাড়াও স্মিথ, তিনি আকবরের উপর আকবর দি গ্রেট মুঘল বা রাইজ অ্যান্ড ফল অফ দ্য মুঘল এম্পায়ার, কীভাবে রাইজ হচ্ছে অর্থাৎ উত্থান ঘটছে এবং পতন ঘটছে সেই সম্পর্কে আরবি ত্রিপাঠী। ইরফান হাবিব অ্যাগ্রিডিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া, যেমনভাবে অ্যাগ্রিডিয়ান সিস্টেম অফ মুসলিম ইন্ডিয়া লিখছেন মোরল্যান্ড, ঠিক অপরদিকে মুঘলের উপর লিখছেন ইরফান হাবিব। পার্টিয়ান পলিটিক্স, অর্থাৎ কীভাবে যে বিভিন্ন দলের উত্থান ঘটছে, অর্থাৎ ইরানি, তুরানি, হিন্দুস্তানি, এই যে দলগুলো উত্থান ঘটছে এবং তাদের মধ্যে যে রাজনীতি, তার কথা সতীশচন্দ্র লিখছেন। এবং মুঘল হারেম কেমন ছিল, মুঘলদের হারেমটা কী অবস্থানে রয়েছে সেই সম্পর্কে কে এস লাল লিখছেন। এবং সেন্ট্রাল স্ট্রাকচার অফ দ্য মুঘল এম্পায়ার, সেই সম্পর্কে ইবন হাসান লিখছেন। মুঘল যুগে বেশ কিছু আমরা শব্দার্থ পাচ্ছি, যেমন দস্তুরুল আমল, অর্থাৎ এর অর্থ হচ্ছে ভূমি বিষয়ক আইন, এবং আকবরাতি দরবার মানে হচ্ছে সরকারি মুখপত্র। ইনসাই মকতুবাত মানে হলো উচ্চপদস্থ সরকারি আমলাদের পত্রাবলী, যারা উচ্চপদস্থ সরকারি রয়েছেন তাদের যে পত্র সংকলন হচ্ছে সেইগুলো। এবং মালফুজাত মানে হলো ধর্মীয় গুরুদের জীবনী ও শিক্ষা বিষয়ক রচনা, যারা ধর্মগুরু রয়েছে, যারা আধ্যাত্মিক সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য। এবং দিওয়ান বা মতনবী, এটা হলো মূলত যারা যুবরাজ রয়েছেন, রাজকন্যা রয়েছেন, সরকারি আমলা রয়েছেন, কবি রয়েছেন, তাদের সম্পন্ন মানুষের রচনা, অর্থাৎ যারা প্রতিভা সম্পন্ন, যাদের প্রচুর পরিমাণে প্রতিভা রয়েছেন, তারা যেগুলো রচনা করছেন সেগুলোকে বলা হচ্ছে মতনবী বা দিওয়ান। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ক্লাস আপনাদের পছন্দ কিনা সেটা কমেন্টে জানাবেন। যদি পছন্দ হয় তাহলে আমরা চেষ্টা করব এই ধরনের নোটস তৈরি করার পর আপনাদের এই ধরনের একটা করে সুন্দর ক্লাস দেওয়ার। ধন্যবাদ।